मैं एक खतरे के समय बोल रही हूँ। कुछ ही घंटे पहले करीब 5:30 बजे शाम के 3 दिसंबर को पाकिस्तान ने हमारे ऊपर एक हमला किया। पाकिस्तानी हवाई जहाजों ने हमारे अमृतसर, पठानकोट, श्रीनगर, अवंतीपुर, उत्तरलाई, जोधपुर, अंबाला और आगरे के हवाई अड्डों पर बमबाजी की। হ্যালো ভিউয়ার্স, 16th ডিসেম্বর এই দিনটা একটা হিস্টোরিক ডেট ইন্ডিয়া আর বাংলাদেশ এই দুই দেশের জন্যই। এই দিনই পাকিস্তানের 93,000 সৈন্য ভারতের কাছে সারেন্ডার করেছিল। ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর এটাই ছিল সেকেন্ড বিগেস্ট মিলিটারি সারেন্ডার। আমরা কি এটা জানি 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধের সময় ওয়ার্ল্ডের সুপার পাওয়ারগুলোও জড়িয়ে পড়েছিল, যেরকম ইউএসএ, রাশিয়া, ইউকে। এমনকি পরিস্থিতি এমনই তৈরি হয়ে গেছিল যে ওয়ার্ল্ড ওয়ারও শুরু হয়ে যেতে পারত। পুরো ঘটনা জানতে হলে দেখতে হবে আমাদের এই পুরো ভিডিওটা। আমি নিবেদিতা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নিচে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। Now let's start today's topic. এই 1971 ওয়ার বা বাংলাদেশ লিবারেশন ওয়ারটা ছিল ইন্ডিয়ান আর্মি আর বাংলাদেশ মুক্তিবাহিনীর সাথে পাকিস্তান আর্মির মধ্যে। এই যুদ্ধের পরেই বাংলাদেশ তৈরি হয়, যেটা কিনা ছিল তৎকালীন ইস্ট পাকিস্তান। বাট এই যুদ্ধের কারণ কি ছিল? এই বিরোধের বীজ পোতা হয়ে গেছিল 1905 সালে, যখন ভাইসরয় কার্জন ধর্মের ওপর ভিত্তি করে বঙ্গভঙ্গ ঘোষণা করে। ইস্ট বেঙ্গল ছিল মুসলিম ডমিনেটেড আর ওয়েস্ট বেঙ্গল ছিল হিন্দু প্রধান। 1947-এর দেশভাগের সময় এই ইস্ট বেঙ্গল পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় এবং এর নাম হয় ইস্ট পাকিস্তান। কিন্তু ব্যাপার হলো, এই ইস্ট আর ওয়েস্ট পাকিস্তান শুধুমাত্র জিওগ্রাফিক্যালি আলাদা ছিল তা নয়, এই দুই প্রভিন্সের মধ্যে ল্যাঙ্গুয়েজ আর কালচারেরও কোনো মিল ছিল না। শুধু একটাই মিল ছিল, সেটা হচ্ছে রিলিজিয়ান। 1948 সাল থেকে এই ইস্ট আর ওয়েস্ট পাকিস্তানের মধ্যে ভাষা নিয়ে একটা বিরোধ শুরু হয়, যখন মোহাম্মদ আলী জিন্না উর্দুকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ডিক্লেয়ার করে দেন এবং এই অর্ডার পাস হয় যে ইস্ট পাকিস্তানের বাংলাভাষী মানুষদেরকেও এই আদেশ মেনে চলতে হবে। তখন থেকেই বাংলা ভাষাকে মান্যতা দেওয়ার জন্য ইস্ট পাকিস্তানে শুরু হয় ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন শেখ মুজিবুর রহমান, যিনি সেই সময় আওয়ামী লীগ পার্টি জয়েন করেন। এই আন্দোলন 1960 পর্যন্ত চলতে থাকে। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই, 1952-তে ইস্ট পাকিস্তানে এই ভাষা আন্দোলনের একটা র্যালির ওপর পুলিশ ফায়ারিংয়ের মতো নিন্দনীয় একটি ঘটনা ঘটে এবং এই ফায়ারিংয়ের সময় যে সমস্ত মানুষ প্রাণ হারিয়েছিলেন তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য ইউনাইটেড নেশনস প্রতি বছর 21 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। শুধু ল্যাঙ্গুয়েজই নয়, ইস্ট আর ওয়েস্ট পাকিস্তানের মধ্যে পলিটিক্যাল ইমব্যালেন্সও ছিল। পাকিস্তানের অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোলড হতো ওয়েস্ট পাকিস্তান থেকে এবং এই অ্যাডমিনিস্ট্রেশনে ইস্ট পাকিস্তানের কোনো রকম ইনভলভমেন্ট ছিল না। ইস্ট পাকিস্তানের জনসংখ্যা বেশি হলেও ওয়েস্ট পাকিস্তানের থেকে কম বাজেট অ্যালট করা হতো। 1954-র ইলেকশানে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ পার্টি মুসলিম লীগকে হারিয়ে দিয়ে জয়লাভ করে, কিন্তু ওয়েস্ট পাকিস্তানের বিন্দুমাত্র ইচ্ছা ছিল না দেশের কন্ট্রোল ইস্ট পাকিস্তানের কারোর হাতে দেওয়ার জন্য, যার জন্য ইন্টেনশনালি রায়ট শুরু করা হয় এবং এই এক্সকিউজ দেখিয়ে পুরো দেশে গভর্নর রুল চালু করে দেওয়া হয় এবং যার জন্য এই ইলেকশন রেজাল্ট কিন্তু ওভাররুলড হয়ে যায়। 1956 সালে ফাইনালি পাকিস্তানে নিজস্ব সংবিধান পাবলিশ করা হয়, যেখানে পাকিস্তানকে ইসলামিক রিপাবলিক বলে ঘোষণা করা হয় এবং এটাও বলা হয় যে ন্যাশনাল পার্লামেন্টে ইস্ট আর ওয়েস্ট পাকিস্তান থেকে সমসংখ্যক প্রতিনিধি থাকবে। 1966-তে মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয় 6 পয়েন্ট মুভমেন্ট, যার ডিমান্ড ছিল ফেডারেল স্টেট, নিজস্ব অ্যাডমিনিস্ট্রেশন, সেপারেট কারেন্সি অ্যান্ড ফিসকাল পলিসি, ট্যাক্সেশন পাওয়ার অ্যান্ড ট্রেড অ্যান্ড ফরেক্স রিজার্ভ। 1968 সালে শেখ মুজিবুর রহমান আগরতলা আসেন ইন্ডিয়ার থেকে সাপোর্ট চাইতে পাকিস্তান থেকে ইস্ট পাকিস্তানের স্বাধীনতার জন্য।
পাকিস্তান শেখ মুজিবুর রহমানকে অ্যারেস্ট করে এই আগরতলা কনস্পিরেসি কেসে। 1970-এর ইলেকশনে আবার আওয়ামী লীগ পার্টি জয়লাভ করে, কিন্তু জুলফিকার ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি, যারা ওয়েস্ট পাকিস্তানে জয়লাভ করেছিল, তারা কিন্তু এই মুজিবুর রহমানের জয়কে রিফিউজ করে। টোটাল 313টা সিটের মধ্যে আওয়ামী লীগ পার্টি 167টা সিটে জয়লাভ করে। পাকিস্তানের মিলিটারি রুলার জেনারেল ইয়াহিয়া খানও মুজিবুর রহমানের এই জয়কে রিজেক্ট করে। তখনই ইস্ট পাকিস্তানে একটা সিভিল ইমব্যালেন্স শুরু হয় এবং শুরু হয়ে যায় ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট। 23 মার্চ 1971 সালে ফার্স্ট ঢাকাতে বাংলাদেশের ফ্ল্যাগ হোয়েস্টিং হয়। 25 মার্চ পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেশন অপারেশন সার্চলাইট লঞ্চ করে। পাকিস্তান আর্মি বাংলাদেশি ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টকে রাতের অন্ধকারে অ্যাটাক করে। মুজিবুর রহমানকে অ্যারেস্ট করে ওয়েস্ট পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। পাকিস্তান আর্মি অকথ্য হত্যালীলা এবং অত্যাচার চালাতে থাকে। এটা বলা হয় যে এই অপারেশন সার্চলাইটে ইস্ট পাকিস্তানের প্রায় 3 লাখ মানুষ প্রাণ হারান। আর এই প্রচণ্ড অত্যাচার থেকে বাঁচতে ইস্ট পাকিস্তান থেকে মানুষজন পালিয়ে যেতে থাকে ইন্ডিয়াতে, মেনলি ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয় আর ত্রিপুরাতে। এই সময় ওয়েস্ট বেঙ্গলের ওপর প্রচণ্ড বার্ডেন পড়ে যায় এবং ওয়েস্ট বেঙ্গল থেকে প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীকে অ্যাপিল করা হয় ফুড এবং শেল্টারের ব্যবস্থা করার জন্য। এবারে আসি মুক্তিবাহিনীর কথায়। ওয়েস্ট পাকিস্তানের এই প্রচণ্ড অত্যাচারকে প্রতিরোধ করার জন্য ইস্ট পাকিস্তানে সশস্ত্র মুক্তিবাহিনী তৈরি করা হয়। এমন শোনা যায় যে ইন্ডিয়ান ফোর্স এই মুক্তিবাহিনীকে রীতিমতো সাহায্য করত অস্ত্র আর প্রশিক্ষণ দিয়ে। এর কারণ হিসেবে মনে করা হয় ইন্ডিয়ার একটা ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল মোটিভ ছিল। দেশভাগের সময় থেকেই ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট চলেই আসছে, আর বাংলাদেশের স্বাধীনতা মানে ইন্ডিয়া একটা পিসফুল ইস্টার্ন ফ্রন্ট পেত। এটা ছাড়াও ওই সময়ে ইস্ট পাকিস্তান থেকে আসা হিউজ পরিমাণে রিফিউজি ইন্ডিয়ার ওপর একটা বিশাল ইকোনমিক বার্ডেন হয়ে দাঁড়িয়েছিল। যুদ্ধ প্রায় দোরগোড়াই ছিল। শুধু তাই নয়, এই সময় ইউএস, ইউকে এবং চায়না পাকিস্তানের তরফে কিন্তু দাঁড়িয়েছিল। কাজে ইন্ডিয়ার হাতে একটাই অপশন ছিল ফরেন সুপার পাওয়ার রাশিয়ার থেকে সাহায্য চাওয়া। যদিও এই যুদ্ধ শুরুর আগে ইন্ডিয়া রাশিয়ার কাছে সাহায্য চেয়েছিল এই ইস্ট পাকিস্তান কনফ্লিক্টে ইন্টারভেন করার জন্য। 1971-এর 2 এপ্রিল সোভিয়েত ইউনিয়ন প্রেসিডেন্ট নিকোলাই পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে চিঠি লেখেন এবং ইস্ট পাকিস্তানে পিসফুল সেটেলমেন্ট করার জন্য আর্জি জানান। ইয়াহিয়া খান সেই আর্জিকে নাকচ করেন, আর জুনে ইন্ডিয়ান ফরেন মিনিস্টার সর্দার সোয়ারন সিং মস্কো পৌঁছান ইন্দো রাশিয়ান ট্রিটি নেগোশিয়েট করার জন্য। 1971-এর 9 আগস্ট ইন্ডিয়া আর রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয় পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ ট্রিটি। এই ট্রিটি সাইন হয়েছিল নিউ দিল্লিতে দুই দেশের ফরেন মিনিস্টারের মধ্যে, ইন্ডিয়ার সর্দার সোয়ারন সিং আর রাশিয়ার আন্দ্রে গ্রোমিকো। ইন্ডিয়া পাকিস্তানের এই ওয়ারকে কেন্দ্র করে ওয়ার্ল্ডের বাকি সুপার পাওয়ারগুলোও কিন্তু ফেস টু ফেস হয়ে গেছিল। এই যুদ্ধ লম্বা চললে হয়তো ওয়ার্ল্ড ওয়ারও শুরু হয়ে যেত। সেই ঘটনায় আসার আগে এটা জানা দরকার ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছিল কিভাবে। এবার আসা যাক যুদ্ধের কথায়। 1971-এর 3 ডিসেম্বর পাকিস্তান এয়ারফোর্স লঞ্চ করে অপারেশন চেঙ্গিস খান, আর ইন্ডিয়ার ওয়েস্টার্ন পার্টে অনেক এয়ারবেসে এয়ার স্ট্রাইক করে, যেমন অমৃতসর, পাঠানকোট, শ্রীনগর, অবন্তিপুরা, আম্বালা, শীর্ষা এটসেট্রা। ঠিক তারপরেই ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী আর্মি চিফ শ্যাম মানেকশকে পাকিস্তানের এগেনস্টে অফেন্সিভ স্টেপস নিতে বলেন। 3 to 6 ডিসেম্বর ইন্ডিয়ান এয়ারফোর্স পাকিস্তান এয়ারবেসে হামলা করে জবাব দেয়। এর মধ্যে পাকিস্তান আর্মি ইন্ডিয়ার পাঞ্জাব আর জম্মু কাশ্মীরে অ্যাটাক করে। ডিসেম্বর 4 লঙ্গেওয়ালা ব্যাটেলে ইন্ডিয়ান আর্মি দুঃসাহসিক জয়লাভ করে পাকিস্তান আর্মি রেজিমেন্টকে হারায়। ডিসেম্বর 6 ইন্ডিয়া বাংলাদেশকে ইন্ডিপেন্ডেন্ট নেশন হিসেবে মেনে নেয় আর যশোরকে স্বাধীন ঘোষণা করা হয়। ডিসেম্বর 8 ইন্ডিয়ান নেভি অপারেশন ট্রাইডেন্ট লঞ্চ করে আর করাচি পোর্টে অ্যাটাক করে। তারপর ইন্ডিয়ান ফোর্স একে একে কুষ্টিয়া, চাঁদপুর, চিটাগং, টাঙ্গাইলকে অ্যাটাক করে। ফাইনালি 12 ডিসেম্বর ইন্ডিয়ান আর্মি ঢাকা শহরে এন্ট্রি নেয়। তারপর আসে সেই ঐতিহাসিক দিন 1971-এর 16 ডিসেম্বর।
পাকিস্তান ইস্টার্ন কমান্ড কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল A.K. নিয়াজি ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডারে সাইন করেন। ইন্ডিয়ান ইস্টার্ন কমান্ড কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার সামনে পাকিস্তানের 93,000 সোলজার তাদের আর্মস সারেন্ডার করে। শেখ মুজিবুর রহমানকে জানুয়ারি মাসে জেল থেকে মুক্তি দেওয়া হয় এবং তিনি বাংলাদেশে ফিরে এসে প্রথম প্রাইম মিনিস্টার হিসেবে শপথ গ্রহণ করেন। এবারে আসি এই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ কিভাবে বিশ্বযুদ্ধে পরিণত হতে পারত সেই প্রসঙ্গে। ডিসেম্বর 8, 1971-এ ওয়াশিংটন এক ইন্টেলিজেন্স রিপোর্ট পায় যে ইন্ডিয়া অফেন্সিভ প্ল্যান করছে ওয়েস্ট পাকিস্তানের এগেনস্টে। ইউএসএ 10টা নাভাল শিপের এক টাস্ক ফোর্স বে অফ বেঙ্গলে পাঠায়, যার নাম ছিল নাভাল টাস্ক ফোর্স 74। নাভাল টাস্ক ফোর্সকে লিড করছিল ইউএসএস এন্টারপ্রাইজ, যেটা ছিল ওই সময় ওয়ার্ল্ডের সবথেকে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার, 75,000 টনের আর 70টা ফাইটার এয়ারক্রাফট ক্যারি করতে পারত। ইন্ডিয়ান নেভিকে লিড করত 20,000 টনের আইএনএস বিক্রান্ত, যেটা 20টা এয়ারক্রাফট ক্যারি করতে পারত। অ্যাট দ্য সেম টাইম ইউকে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার HMS ইগলকে অ্যারাবিয়ান সিতে পাঠায়। প্ল্যান ছিল ইন্ডিয়াকে পিনসার অ্যাটাকে আটকে দেওয়া। বে অফ বেঙ্গলে ইউএসএ, অ্যারাবিয়ান সিতে ইউকে আর ল্যান্ডে পাকিস্তান। এমনকি ইউএসএ আর ইউকে এটাও আশা করেছিল চায়নাও হয়তো ইন্ডিয়াকে অ্যাটাক করবে। এই সিচুয়েশনে ইন্ডিয়া মস্কোকে সাহায্য চেয়ে মেসেজ পাঠায়। রাশিয়া সেই মতো 13 ডিসেম্বর ভ্লাদিভস্টক থেকে নৌবাহিনী পাঠায়। সেই নৌবহরে নিউক্লিয়ার আর্ম শিপ এবং অ্যাটমিক সাবমেরিন থাকলেও তাদের মিসাইলের রেঞ্জ ছিল সীমিত, 300 কিলোমিটারেরও কম। সুতরাং ইউএসএ আর ইউকের এই ডুয়াল ফোর্সকে আটকাতে গেলে রাশিয়াকে ইউএসএ আর ইউকের এই গোটা ফোর্সকে ঘিরে ফেলতে হতো তাদের রেঞ্জে নিয়ে আসার জন্য। ঠিক এই সময় রাশিয়ান ইন্টেলিজেন্স ব্রিটিশ অ্যাডমিরাল ডায়মন্ড গর্ডনের একটা মেসেজ ইন্টারসেপ্ট করে এবং সেই মেসেজ ছিল ব্রিটিশ নৌবহর থেকে ইউএসএ নৌবহরের উদ্দেশ্যে, এবং মেসেজটা ছিল, স্যার, উই আর টু লেট, there are Russian atomic submarines here and a big collection of battleships, যা অর্থ হলো অনেক দেরি হয়ে গেছে এবং রাশিয়ার বিশাল ফোর্স ঢুকে গেছে। সেটা দেখার পর ব্রিটিশ নৌবাহিনী ম্যাডাগাস্কার চলে যায় এবং ইউএসএ নৌবাহিনী বঙ্গোপসাগরে ঢোকার আগেই কিন্তু থেমে যায়। মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে এই 1971-এর যুদ্ধের সময় ছিল মডার্ন ইন্ডিয়ার সবথেকে ভালো সময়। লেজেন্ডারি শ্যাম মানেকশর নেতৃত্বে ইন্ডিয়ান আর্মি, নেভি এবং এয়ারফোর্স কুইক রেসপন্স করে মাত্র 13 দিনের মধ্যে যুদ্ধ শেষ করে দেয় এবং পাকিস্তানের বিরাট সৈন্যবাহিনীকে সারেন্ডার করতে বাধ্য করে। শুধু তাই নয়, ইন্টারন্যাশনাল প্রেশার থাকা সত্ত্বেও ইন্ডিয়ান পলিটিক্যাল লিডাররা বাংলাদেশের স্বাধীনতার পথ প্রশস্ত করে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না, এবং যদি আজকের ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকে দেন প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরবো এরকমই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে কথা বলার জন্য। ততদিন পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। তোমাদের এই বাহিনীর ইতিহাস আছে, যে ইতিহাস অনেকেই জানে না। যে ইতিহাস দিন লেখা হবে সেই দিন তোমরা জানতে পারবা।